নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককেই জানাই বৈদিক অভিনন্দন। আজকে গত 15 বছর পর এই স্টেটের মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের একটা বড় কালো অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। অন্যান্য দিন আমি মার্কেট নিয়ে বা অন্যান্য ইনভেস্টমেন্টের ব্যাপারে বলার চেষ্টা করে থাকি। আমি হয়তো ঠিক মতো বলতে পারি না, কিন্তু আজকে মার্কেট তো চলতেই থাকবে। কিন্তু এই যে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে 4 তারিখ, এই দিনটা খুব ভাইটাল দিন। আমাদের মতো যারা প্রাপ্তবয়স্ক যারা আছি, তারা এই দিনটাকে হয়তো কোনোদিন ভুলতে পারবো না। যেরকম ভাবে ভুলতে পারিনি 2011 সালের সেই দিনটার কথা, যেই দিন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মিলিয়ে যে ফ্রন্ট তৈরি করেছিল, তার নাম দেওয়া হয়েছিল তখন সেটা ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। সেই ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স 2011 সালে কোথায় 5 দফা না 6 দফার ভোট হয়েছিল। আহ 6 দফার ভোট হয়েছিল। তো তারপরে 34 বা 35 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে প্রোগ্রেসিভ ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স তারা এই রাজ্যের সরকার গঠন করেছিল, এবং তারপরে আফটার 15 ইয়ার্স এখন তো আর ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স তো নেই। এতদিন ছিল হচ্ছে যে তৃণমূল কংগ্রেস, ওই কিসব বলে ন্যাশনাল না ইন্টারন্যাশনাল, কিসব বলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। মানে একটা মিথ্যার ওপরে দাঁড়িয়ে থেকে একটা মিথ্যাচারকে অবলম্বন করে মানুষকে ধোঁকা দিয়ে, মানুষের জীবনকে শেষ করে দিয়ে একটা দল শুধুমাত্র কিছু ভিক্ষার ওপরে দাঁড়িয়ে থেকে এই দলটা আজকে 15 বছর আমাদের এই রাজ্যেতে শাসন করলো। এবং শুধু শাসন করেনি, আমি বলবো যে এটা শোষণ করেছে। 34 বছর বা 35 বছরের বাম শাসনের
আমরা যাই বলি না কেন, হ্যাঁ, তাদের ভেতরে কিছু ভুলভ্রান্তি ছিল, তার জন্যই তারা 34-35 বছর পরে এত বড় একটা দল, এত বড় একটা সাংগঠনিক ক্ষমতা, সেখান থেকে গদিচ্যুত হওয়া, এটা আমরা দেখেছি। কিন্তু এই রকম দেখিনি কোনোদিন। মানুষের লাশের উপরে দাঁড়িয়ে থেকে পলিটিক্স করা, মানুষের জীবন জীবিকাকে বিক্রি করে পলিটিক্স করা, মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে ক্ষতি করে পলিটিক্স করা, মানুষকে কিছু ভিক্ষা দিয়ে পলিটিক্স করা, মানুষকে চিট করে পলিটিক্স করা, আর কতভাবে করা যেতে পারে। এটা বেসিক্যালি একটা কোনো দলই নয়। এর এর কাটা ছেঁড়া তো নিশ্চয়ই হবে, এখনই হতে আরম্ভ করে দিয়েছে। আর 2-3 বছরের ভেতরে তো, মানে 7 দিনের ভেতরে তো অসংখ্য নিউজ আপনারা দেখবেন যে এর ভেতরের অ্যাকচুয়ালি কালচার কি ছিল। ভাষা সন্ত্রাস সব থেকে বড় ব্যাপার। বাঙালি আমরা, বাঙালি আমরা, বাঙালি আমরা, এই বলে বলে মানুষকে কিভাবে হিপনোটাইজ করা। কথাটা হচ্ছে হিপনোটাইজ। হিপনোটাইজ করে মানুষের ভোটে জিতে এই দলটা এতদিন অব্দি ছিল। আমরা ভাবতেই ভুলে গেছি যে আমরা সত্যিকারের ভারতবাসী। এটা কোনো পলিটিক্যাল দলই নয় বেসিক্যালি। এবং যদি বলেন যে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমি তাও বলবো না যে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। ধর্মের ভিত্তিতে ভাগ করে ভোট নেওয়া। আমি প্রত্যেকটা জিনিসেরই এক্সপ্লেনেশন দেবো আজকে। যে অনেকেই আপনারা বলতে পারেন যে বিজেপিও তো উম, ধর্মের ওপরে দাঁড়িয়ে থেকে ভোট করে না। বিজেপি কোনোদিন ধর্মের ওপরে দাঁড়িয়ে থেকে ভোট করে না। এবং এটা ভুল একটা মানসিকতা, বা এই রকম যে সব দলগুলো আছে ছোটখাটো এরকম, এই তৃণমূল কংগ্রেস টাইপের যেসব দল আছে তারা ভুল ব্যাখ্যা করে। বিজেপি কোনোদিনই আহ, উম, আহ, শুধুমাত্র হিন্দুত্ববাদের উপরে দাঁড়িয়ে থেকে পলিটিক্স করে না। সেটাকে ভুল ব্যাখ্যা করা। এবং আমি অদ্ভুত লাগে যে বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতা নেত্রী আছেন তারাও ব্যাপারটাকে ডিফেন্ড করার চেষ্টা করেন না, বলেন না, পরিষ্কার ভাবে কথাগুলো বলেন। আমি সেটা আজকে একটু বলার চেষ্টাটা করব। আমার মনে হয় যে এই দলটি, তৃণমূল দলটি অ্যাকচুয়ালি টেররিস্ট দল। এই দলটির আহ কি বলবো, মানে ভোটে দাঁড়ানোর যে অধিকার সেটাকে কেড়ে নেওয়া উচিত। এই দলটি কোনো রাজনৈতিক দলই নয়, কোনোভাবেই হতে পারে না। এবং ওই দলের রানী এবং তার যে বরপুত্র, এই হচ্ছে 2016, 26-এর ইলেকশনের রেজাল্টের একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম। 207, 80, আইএনসি 2, এজিইউপি হচ্ছে যে 2, সিপিআইএম 1, এআইএসএফ হচ্ছে 1। 294টা, এখন অব্দি 93টার গণনা হয়েছে। একটি একটি এখন অব্দি বাকি আছে। তো তারও রেজাল্ট চলে আসবে।
এবং এই যে আজকের যে মানে কালকের যে রেজাল্ট আপনারা দেখেছেন, এই রেজাল্ট কিন্তু অনেকেই বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা অভিষেক বন্দ্যোপাধ্যায় না কি বেশ নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুল ইয়ের জন্য এরকম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছেন না, উনি 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 যেটা করেছেন সেটা কোনো পলিটিক্স এর ভেতরে পড়ে না। উনি যেটা করেছেন সেটা হচ্ছে ডিস্ট্রাকশন করেছেন। আমরা তো ভারতীয়, বাঙালি তো অবশ্যই, ভারতীয়। আমাদের এখানে অন্য কোনো রাজ্য থেকে কোনো যদি ব্যক্তি আসেন বা ব্যক্তিরা আসেন, তারা বহিরাগত হলেন কি করে? আমার কাছে প্রথম প্রশ্ন। আপনারা উত্তর দিন। তারা বহিরাগত হলো কি করে? আজকে যারা বাংলাদেশ থেকে আসছেন উইদাউট পাসপোর্ট, উইদাউট ভিসা, আজকে যারা রোহিঙ্গারা আসছে আমাদের এই রাজ্যের মধ্যে দিয়ে, তারা বহিরাগত নন? আজকে যদি কেউ মহারাষ্ট্র থেকে চলে আসে, আজকে যদি কেউ গুজরাট থেকে চলে আসে, আজকে যদি কেউ এমপি থেকে চলে আসে, আজকে যদি কেউ ইউপি থেকে চলে আসে, আজকে যদি কেউ কর্ণাটকা থেকে চলে আসে, কেরল থেকে চলে আসে, তারা বহিরাগত? কোন কোন ধরনের হিপনোটাইজ আপনাদেরকে করা হয়েছিল এত বছর ধরে? একটা মিথ্যার জাল তৈরি করা হয়েছিল। এবং এই দলটি যদি আর 5 বছর থাকতো, শুধু আপনার বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাওয়া তো ছেড়ে দিন, আপনার জীবন জীবিকা এগুলো তো ছেড়ে দিন, আপনার নিঃশ্বাসটুকু নেওয়ার মতো আপনার আর ক্ষমতা থাকতো না। আপনাকে নিঃশ্বাস প্রশ্বাস নিতে গেলেও তাদের পারমিশন নিয়ে নিতে হতো। কিছু বিউরোক্রেট, রিটায়ার্ড বিউরোক্রেট, কিছু পুলিশ অফিসার, মাসেল পাওয়ার, ম্যান পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার তো আছেই, মানি পাওয়ার, সব কিছু দিয়ে এই স্টেটটাকে পুরো একটা নপুংসক স্টেটে বানিয়ে রেখেছি। নপুংসক স্টেট। আমরা কোনোদিন আজকে যেখানে গোটা বিশ্বেতে এআই নিয়ে কথা হচ্ছে, আজকে যেখানে রোবোটিক সায়েন্স নিয়ে কথা হচ্ছে, আজকে আমাদের এই স্টেটের মানুষের কনসেপ্টে ঢুকে গেছে 1,500 টাকা পাবো কি 2,000 টাকা পাবো। আজকে আমাদের এই স্টেটের ছেলেদের সব থেকে বেস্ট জব হচ্ছে ওই আপনার কি বেশ সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশ। 12,000, 10,000, 12,000 টাকার চাকরি, তাও আবার পার্মানেন্ট নয়। কোন কোন পরিস্থিতি, কোন মেন্টালিটিতে এই দলটা নিয়ে চলে এসেছিল? আর তার জন্য বেনিফিশিয়ারি কে হবে? প্রথম দুজন, একজন হচ্ছেন যে মহারানী, মিস না মিসেস জানি না, মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার উইথ হার অ্যান্ড হিজ ফ্যামিলি। তারপরে তো ডাউন ডাউনে তো আপনার তার আহ, যারা অনুরাগী আছেন,
তারও তো ছিলেন কিছু পেটুয়া পুলিশ অফিসার, ব্যুরোক্রেট, রিটায়ার্ড ব্যুরোক্রেট, যাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে রেখেছিল। এইরকম কোনোদিন দেখেছেন যে প্রতিটি ডিসিশনের জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গভর্নমেন্টকে যেতে হচ্ছে? এরকম দেখেছেন যে যে ব্যক্তি বা ব্যক্তিরা, যদি তারা আবার একটি বিশেষ সম্প্রদায়ের হয়, তারা যদি রেপে, যদি তাদের কনভিকশন তো নয়, আমি বলবো যে যাদের নাম আছে রেপ টেপ বা রাহাজানি, মার্ডার, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য স্টেট, ওয়েস্ট বেঙ্গল স্টেট মানে নিজস্ব ফান্ড থেকে, আমার আপনার ট্যাক্সের টাকার কথাটা বলাটা ভুল, এটা এটা শুনে শুনে কান পচে গেছে, যেন মনে হয় যে এটা হচ্ছে মানে মমতা আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব উম, রাজকোষ। সেই রাজকোষ থেকে তাদেরকে বাঁচাবার জন্য বিভিন্নভাবে আপনার ইয়েতে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য সেই অর্থ বরাদ্দ করা হতো। এবং আরো অনেক কিছু আছে এই দলটি সম্বন্ধে বলার। সত্যি কথা বলতে কি, আজকে একটু মন খুলে কথা বলার মতো জায়গা পাচ্ছি। এই স্টেটটাকে একটা নপুংসক এবং আহ, একটা বন্ধাত্বে পরিণত করেছি। না খেলাধুলো, না পড়াশোনা, না আপনার বিজনেস, না সিভিক সেন্স, কোনো দিক থেকে এই রাজ্যটাকে তিনি এক ইঞ্চিও না আপনার আহ, চাষ, আপনার কৃষিকাজ, কোনো দিক থেকে এই স্টেটটাকে উনি, ল অ্যান্ড অর্ডার তো ছেড়েই দিন, ল অ্যান্ড অর্ডারের মানে কোনো নামও নিশান নেই এই স্টেট। ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার বলে এই স্টেট মানে কিছু আছে বলে এই স্টেটে কিছু মনে হয় না। যে স্টেটে আপনার যারা রেপিস্ট, যারা মার্ডারার, যারা চিটিংবাজ, তাদেরকে ডিফেন্ড করার জন্য, তাদের উকিলের খরচার জন্য স্টেট ফান্ড থেকে মানে গভর্নমেন্ট ফান্ড থেকে তাদের উকিলের ফিস দেওয়া হতো, সেই স্টেটে ল অ্যান্ড অর্ডার বলে কোনো কিছু থাকতে পারে না। চটি, আপনারা বলবেন যে যে এত তো ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, আই কি AITETC পেয়েছে। কিছু আছে তাদের পেটুয়া সমর্থক তো থাকবেই, কিছু আছে যারা ওই 1500 2000-এর ভিক্ষার ওপরে দাঁড়িয়ে থেকেই তাদের আহ, তাদের অতটুকুই যোগ্যতা, যতটুকু যোগ্যতা তারা ততটুকুতে পেয়েই তারা মানে সন্তুষ্ট, এবং তার জন্য এই দলটিকে ভোট দিয়ে এসছে এতদিন ধরে, তারাই দিয়েছে। একটা কথা বলা, যে এটা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির বাপের জায়গা নয়, যা ইচ্ছা তাই করবে।
যা মনে হবে তাই করবে, সেটা এই 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 রাজ্যটা সেটা নয়। আমি একটা জাস্ট দেখাচ্ছি, দেখুন। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে। যারা আরামবাগে এসে আরামবাগের মাটিকে অশান্ত করতে চেয়েছে, তাদের কড়ায় গন্ডায় সুদে আসলে আগামী দিন জবাব দিতে হবে। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে। আমি অত উদার নই। মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুল। যদি বদল হতো সেদিনকে অনিল বসুর ছেলেগুলোকে আজকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যেত না। খেলা যখন আজকে ওরা শুরু করেছে মিতালির উপর আক্রমণ করে, ফিনিশিংটা আমি করব, শেষটা আমি করব 4 তারিখ, কথা দিয়ে যাই। 4 তারিখ মমতা তাহলে আপনারা চিন্তা করুন, এই ক্লিপিংটা দেখাবার একটাই কারণ হচ্ছে যে আফটার 15 ইয়ার্স এই দলের যিনি যুবরাজ, তাকে এই রকম ভাবে প্রকাশ্যে থ্রেট দিতে দেখা যাচ্ছে। আফটার 15 ইয়ার্স মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বলুন বা ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স বলুন, তারা 2011 সালে এসেছিলেন স্বতঃস্ফূর্ত মানুষের ভোটের ওপরে দাঁড়িয়ে। এটা কোনো প্রোপাগান্ডা নয়, এটা কোনো ওই বুথ চুরি বুথ জ্যাম এসব নয়। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ইউপিএ কে ভোট দিয়েছিল। তার জন্য ইউপিএ এই রাজ্যেতে 2011 সালে সরকারে আসতে পেরেছিল। 34 বছরের অপশাসন বলবো না, বলবো যে মোরালেস একটা ওয়ান ওয়ান টাইপ অফ কিছুটা অপশাসনের তো ব্যাপার ছিল, যেখানে আপনি আপনারা পুরো স্টেটটাকে কমিউনিস্ট করতে চেয়েছিলেন। কিছুটা তো অপশাসন ছিলই, কিছু ভুল ছিল, মারাত্মক ভুল ছিল। সিপিএম ছোটখাটো ভুল করতে পারে না। সিপিএম যা মানে সিপিআইএম যা ভুল করে, বড় বড় ভুল করে। তো যাই হোক, বড় ভুলের ভেতরে সেদিনও সেই সময়কালেও একটা ভুল করেছিল, তো তার ফলেই মানে কালের প্রবাহে তারাও বিসর্জন হয়ে গিয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে কালের প্রবাহে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সোনার টুকরো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এই স্টেট থেকে বিতাড়িত করেছে। আজকে যে ক্লিপিংটা আমি দেখালাম, আফটার 15 ইয়ার্স এই স্টেটেতে টিএমসি থাকার পরেও
তাদেরকে এইরকম ভাবে মানুষের সামনেতে থ্রেটনিং করতে হচ্ছে, এবং এই থ্রেটনিংটা তো নিশ্চয়ই সেই আহ, যাদের নাম করে কোট আনকোট যাদের নাম করে বলছে তাদের জন্য তো নয়। আর তাদের গায়ে হাত দেওয়ার মতো এদের সেই মানে তারা স্বপ্নেও ভাবতে পারে না। ছুঁড়ে ফেলে দেবে। ওই বঙ্গোপসাগরের মধ্যেখানে নিয়ে গিয়ে পুরো ডুবিয়ে দেবে। তাদেরকে গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা এদের নেই। এই কথাগুলো বলে যাদেরকে বার্তা দেওয়া, সেটা হচ্ছে এখানকার ভোটারদের, ওয়েস্ট বেঙ্গলের ভোটারদের। তাদেরকে বার্তা দেবার চেষ্টা করা হয়েছিল যে যদি তোমরা আমাদেরকে ভোট না দাও, তাহলে 4 তারিখের পরে ডিজে বাজানো হবে। এবং একটা জিনিস নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, একটা গাড়ির ইয়েতে উঠে, গাড়ির ছাদেতে উঠে, প্রাইভেট কারের একটা ছাদেতে উঠে এই ধরনের বক্তব্য যুবরাজ অভিজিৎ নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার এখনো অব্দি গাল টিপলে দুধ বেরোবে, গাল টিপলে দুধ বেরোবে, তার এত বড় বড় কথা। সেই কালেতে অবশ্যই একজন চর মেরেছিল, তার নিশ্চয়ই মনে আছে। আমার এই ভিডিও যদি তার কাছে পৌঁছে যায় তো সে বুঝতে পারবে। এবং দুর্ভাগ্যক্রমে 2000 মানে এর আগের ইলেকশনে জেতার পরে ওই ছেলেটিকেও মেরে দেওয়া হয়। তার এখনো অব্দি সেই কেসের ফয়সালা এখনো অব্দি আসেনি, হয়নি বলে। এরকম কত কত খুন আছে, খুন আছে। এই 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 দলটা যে এই স্টেট থেকে গেছে, এটা আজকের দিনে যারা না বুঝতে পারছেন, এবং বিশেষ করে একটা সম্প্রদায়ের কথা বলছি, আপনারা কবে মানুষ হবেন বলুন তো? সেই বিশেষ সম্প্রদায়কে বলছি, কবে মানুষ হবেন? বিজেপি কোনোদিন সাম্প্রদায়িক দল ছিল না, আজও নেই, আগামী দিনেও থাকবে না। হিন্দুত্ববাদ, আচ্ছা আপনারা একটা কথা বলুন তো, হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ, মমতা বন্দ্যোপাধ্যায় কি ধর্মের উপরে দাঁড়িয়ে থেকে পলিটিক্স করেনি? ইউপিতে মায়াবতী কি ধর্মের উপরে দাঁড়িয়ে থেকে পলিটিক্স করেনি? ইউপিতে আপনার অখিলেশ যাদব ধর্মের উপরে দাঁড়িয়ে থেকে পলিটিক্স করেন? বিজেপি করলেই দোষ হয়ে গেল, আর বিজেপি সেই সেই পলিটিক্স করেও না। বিজেপি প্রত্যেক সময় প্রত্যেক লিডার বলে এসছে যে যারা যেসব ওই বিশেষ সম্প্রদায়ের মানুষ যারা রাষ্ট্রবাদীতে বিশ্বাসী, তারা বিজেপি। আপনাদের কাছে আমি একটা ছোট্ট কথা রাখতে চাই, আপনারা নিজেরা মনে করে দেখুন কত বড় আপনাদের কাছে ভুল ব্যাখ্যা এইসব, এই ছোটখাটো এইসব, যাদের কোনো মানে বলতে নেই, বালবিচি সম্বল নেই, বলতে বাধ্য হলাম,
এই কথাটা, সরি, কিছু নেই। তারা আপনাদেরকে মগজ ধোলাই করে থাকে। আজকে বিজেপি এখানে, মোদি গভর্নমেন্ট এখানে 2টো টার্ম কমপ্লিট করে 3rd টার্মে পড়েছে। 11 বছর অতিক্রান্ত করেছে, করে ফেলেছে। কোন এই দেশের মুসলিম যারা এই দেশেতে জন্মগ্রহণ করেছে, যারা এই দেশেতে তার তার পিতা পিতামহ, মাতা মাতামহ, যারা এই দেশের নাগরিক, কোনো একজন ব্যক্তিকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, ধর্মের ভিত্তিতে তাড়িয়ে দিয়েছে বলতে পারবেন? কোনো একজন ব্যক্তিকে। আমি সেই বিশেষ সম্প্রদায় ভুক্ত সেই মানে তাদেরকে আমি জিজ্ঞেস করছি, তাড়িয়ে দিয়েছে? তারাই। আজকে সেন্ট্রালের যে কোনো ধরনের যা সুবিধা আছে সাধারণ নাগরিককে দেওয়ার জন্য, কোনো তাতে ডিসক্রিপেন্সি করেছে যে এদের দেয়া হবে এদেরকে দেওয়া হবে না, এরকম কোথাও করেছে? করেনি। আপনারা যাদের কথাতে বা যাদের বক্তব্যের উপরে দাঁড়িয়ে থেকে আপনাদের ভেতরে একটা আলাদা একটা চিন্তা ভাবনা বা আপনারা এক ধরনের চিন্তা ভাবনা করে থাকেন, এখনো অবধি বলছি, আজকে ওই বিশেষ সম্প্রদায় যখন অন্য দেশের ইয়েতে বলছি, কনটেক্সটে বলছি, সেখানে হিন্দুদের মেরেছে, তার জন্য কি এখানে কোন রকম আপনাদের উপরে কোনো অ্যাটাক হয়েছে? কোনো রিপার্কেশন দেখেছেন যে তার ফলস্বরূপ এখানে আপনাদেরকে হাঁটিয়ে দেওয়া হয়েছে, এরকম কোনো দিন দেখেছেন? আর সব থেকে ঘটনা হচ্ছে যে আপনারা চলে যান, আপনারা তো ওই মানে আপনাদের দৌড় কতখানি বা আপনারা কতখানি দেখেন এটা তো জানি না, আপনারা একটু মিডল ইস্টে চলে যান, ঘুরে আসুন না একবার, 1-2 লাখ টাকা জোগাড় করে কোন রকম ভাবে একবার ঘুরে আসুন মিডল ইস্ট কান্ট্রি গুলোতে, দেখবেন। আমি দুবাই বা ইউনাইটেড আরব আমিরশাহী, কুয়েত, কাতার এইসব দেশের জন্য বলছি না, তারা আপনাদেরকে আপনাদের ইয়ে ভাবেও না, তারা আপনাদেরকে একটা এক্সটেন্ডেড একটা মানে ইয়ে মানে লেজুর যাকে বলে, একটা কি বলবো, ধরুন একটা বড় সরীসৃপের তো একটা লেজও তো থাকে, সেই লেজটা হচ্ছে আপনারা, এটাই ওরা ভাবে। মেন মাথারা হচ্ছে ওইখানে। বাদ বাকি সিরিয়া, ইরাক, লেবানন, জর্ডন, এইসব জায়গা আপনারা একবার চলে যান, বুঝতে পারবেন। যান না পাকিস্তান, একবার ঘুরে আসুন, আপনি বলবেন যে হ্যাঁ আপনি তো এখন পাকিস্তানের কথা বলছেন, সত্যিটাই বলছি। যান একবার ঘুরে আসুন, দেখে আসুন, যেতে বলছি না পার্মানেন্ট, ঘুরে আসুন, দেখে আসতে কি আছে। যত ঘুরবেন যত দেখবেন তত চোখ খুলবে। এখানে আপনারা কিরকম ভাবে আছেন, এই
দেশেতে কিরকম ভাবে আছেন আর ওই দেশেতে আপনারা কিভাবে থাকতে পারতেন আজকের ডেটে, আপনারা ডিফারেন্স বুঝে যাবেন আপনারা ডিফারেন্স। আপনারা যদি ভাবেন যে বিজেপি একটা হিন্দুত্ববাদের উপরে দাঁড়িয়ে থেকে পলিটিক্স করে, প্রত্যেক পলিটিক প্রত্যেক পলিটিক্স মানে পলিটিক্যাল পার্টির একটা নিজস্ব একটা স্ট্রাকচার থাকে, একটা সিস্টেম থাকে। আজকে আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আজকে এই অবস্থা কেন? তার কারণ তারা ডিভাইড অ্যান্ড রুল, সেই যে মানে ডিভাইড অ্যান্ড রুল কে কনসেপ্ট করে যে আজও অব্দি তারা পলিটিক্স করে চলেছে, এবং ওই আপনার ওই গান্ধী ফ্যামিলি ছাড়া তারা আর কোনোদিনই বেরোতে পারেনি। এটা তাদের কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ইউপিএ 1, ইউপিএ 2, তারপরে সোনিয়াজি ভেবেছিলেন যে আমার ছেলে মিস্টার রাহুল গান্ধী এদেশের প্রধানমন্ত্রী হবে। অনেকে যারা নিজেদেরকে এখন কমিউনিস্ট বলে চালাবেন, টিএমসি কেও দোষারোপ করবেন, আবার বিজেপি কেও দোষারোপ করবেন যে আমরা হচ্ছি সিপিআইএম। দোষারোপ করবেন, সত্যিটা বলবেন, পুরোটা বলবেন, কিছুটা কিছুটা নয়, 90% রেখে দেবেন, 10% এমন ভাবে প্রতিস্থাপন করবেন যে যেন মনে হবে ওটাই যেন সত্যি। যাই হোক, ওই দিকে আমি যাচ্ছি না। অন্য সময়তে আরো অনেক কিছু বলবো, তবে একটা জিনিস বলবো যে আজকে দিনে দাঁড়িয়ে যদি ওয়েস্ট বেঙ্গল যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি হাতে থাকতো, টিএমসি যদি জিততো, এটা তো দল তো নয়, তো যাই হোক তবুও যদি জিততো, তাহলে এই রাজ্যের সাধারণ মানুষের জীবনও অতিষ্ঠ করে দিত, অতিষ্ঠ করে ছেড়ে দিত। মানে আপনারা আজও এখনো অব্দি যারা বাড়িতে আছেন, যারা খাওয়া দাওয়া করছেন, সাধারণভাবে জীবনযাপন করছেন, তারাও আপনারা করতে পারতেন না। এবং যারা কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গেও যারা জড়িত নন, সেই সংখ্যাটা সর্বাধিক। একটা পলিটিক্যাল পার্টির কতজন মেম্বার হতে পারে? 1 কোটি, 1.5 কোটি, বাদ বাকি যে পপুলেশনটা পড়ে রইল সেটাই মেজর পপুলেশন। সেই পপুলেশনটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভয়েতে থাকে। সন্ত্রাস তৈরি করতো, যে সন্ত্রাস মানে আমি বলবো যে 34 বছরের লাস্ট বাম জামানার লাস্ট হয়তো 10 থেকে 12 বছর করেছে, তারও কারণ ছিল অনেক, সেটা নিয়েও একদিন কথা বলবো। সিপিআইএম এর সবকিছু তো খারাপ হতে পারে না। 34 বছর কোনো একটি দলকে এত বছর ধরে তখনকার মানুষ ভোট দিয়ে গণতান্ত্রিক উপায়ে তাহলে আনতো না, নিশ্চয়ই তারা কিছু ভালো কাজও করেছিল, কিছু না বেশ কিছু ভালো কাজ করেছিল, কিন্তু হ্যাঁ তাদের ভেতরে ভুল করার মানে তারা বড় মাথা। সব থেকে সিপিআইএম এর ভেতরে একটা প্রবলেম ছিল, এখনো আছে, যে তাদেরই ভেতরে যেন মানে লেখক, গায়ক, নায়ক, হ্যাঁ, আপনার অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আচ্ছা বিউরোক্রেট, আচ্ছা ইন্টারন্যাশনাল কোনো প্রাইজ প্রাপ্ত কোনো অধ্যাপক, আচ্ছা তারপরে হচ্ছে যে আপনার
উম, উম, বড় নেতা, হুম, বড় হোতা, আচ্ছা, তারপরে হচ্ছে যে বিভিন্ন রকম বিভিন্ন প্রকারের শিক্ষাবিদ, হ্যাঁ, আহ, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, হ্যাঁ, এরাই একমাত্র কমিউনিস্ট হতে পারে, এরাই একমাত্র কমিউনিস্ট। এবং এরা সর্বহারা আবার। ভালো করে বুঝুন যে যারা এই ধরনের একটা মানসিক স্তরে বিচরণ করে তারা নাকি আবার সর্বহারা। অনেক কিছু ব্যাখ্যার ব্যাপার আছে, বিষয় আছে। বিজেপির ভেতরে যে সবচেয়ে একদম পুরো পরিষ্কার সেটা আমি বলবো না, কিন্তু কোথাও মানে লোহা লোহা কো লোহা সে হি কাটনা পড়তা है। আমি আজকের দিনে দাঁড়িয়ে শুধু এইটুকুটাই বলবো, লোহা কো লোহা সে হি কাটনা পড়তা है। লোহাকে কাঁচ দিয়ে লোহাকে কাটা যায় না। তো এই সময়কার সমসাময়িক সময়তে বিজেপি যে একটি আহ, আমাদের এই স্টেটের জন্য যে সঠিক একটা সরকার গঠন করবে, অন্তত সেটুকু আশা রাখছি, ভরসা রাখছি। এবং এই ধরনের একটা বন্ধ্যাত্ব সিস্টেম থেকে পশ্চিমবঙ্গের যে বেরোনো উচিত, এবং এই নতুন দলটি যারা সরকার গঠন করতে চলেছে তারা যে সেই দিকে পুনরাবৃত্তি আর ঘটাবে না, সেটা আশা রইল, শুভেচ্ছাও রইল। মানুষ কিন্তু সবকিছু দেখছে এবং দেখবে। আপনারাও যদি কোনো ভুল করেন তারও কিন্তু পরিসমাপ্তি এটাই করতে পারে। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে আসা এই দলটিকে আপনাদেরকে কংগ্রেচুলেশন জানাই। আপনারা সঠিকভাবে সরকার গঠনের মাধ্যম দিয়ে এই রাজ্যটিকে একটুখানি তুলে ধরার চেষ্টা করুন। কারণ এই রাজ্য হচ্ছে গুজরাট যেরকম পশ্চিমের রাজ্য, ঠিক সেরকম ভাবে হচ্ছে বেঙ্গল হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে যে এক্সট্রিম পূর্বের রাজ্য। ওপাশেও যেরকম আপনাদের বিস্তর পাকিস্তানের সঙ্গে একটা বর্ডার আছে, আমাদেরও এপাশটা পূর্বের দিকে, মানে অতি পূর্বের দিকে, মানে বাংলাদেশের সঙ্গে বর্ডার আছে। এবং একটা কথা আমি আপনাদের বলবো, যে এটুকু মাথায় রাখবেন যে এই স্টেট বা এই দেশটা মানে মানুষের ডাস্টবিন নয়, যে কেউ চলে আসবে। 140-45 কোটি জনসংখ্যা যে 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 দেশের 140-45 কোটি জনসংখ্যা, এবং আমরা চীনকেও টপকে গেছি। এই দেশেতে জনসংখ্যা তো কমা উচিত। ওভার ওভার মানে সাইজ হয়ে গেছে। প্রোডাক্টিভ ল্যান্ড আমাদের হাতে যতটা না আছে তার থেকে বেশি আমাদের পপুলেশন হয়ে গেছে। আমরা খুব ভালোভাবে আছি সেটা নয়, জনসংখ্যাকে সেটাও একটা কারণ। সুতরাং অন্য দেশ থেকে আমাদের দেশেতে আহ, লোক সংখ্যা ইউই চলে আসবে, এমনি চলে আসবে, মুঠ আ जाएगा आ जाएगा।
ऐसे होने मत देना। আমাদের এখানকার যারা, আমাদের এই ভারতবর্ষের যারা নাগরিক, তাদেরও এটা চিন্তা ভাবনা করতে হবে যে এই দেশটা শুধুমাত্র আজকে আমার সঙ্গে এই দেশের পরিসমাপ্তি নয়। এই মানে এই দেশ হাজার হাজার বছর ধরে আছে, হাজার হাজার, আরো হাজার, 10,000, 20,000 বছর ধরে এই দেশ থাকবে। তার জন্য আমাদেরকেও তো ভাবতে হবে। এবং এটা একটা সিস্টেম, মানে যতক্ষণ না সাধারণ মানুষ সেই মাইন্ডসেটের ভেতরে না ঢুকছে, ততক্ষণ তারা বুঝতে পারবে না। তাদের মাইন্ডসেটে সেই ব্যাপারটাকে ঢোকাতে হবে যে আজকে যদি এই দেশ যদি মনে করুন 150 কোটির জনসংখ্যা অতিক্রান্ত করলে থাকতে পারবে না। সেই 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 মানে উম, পরিবেশগত দিক থেকে বলুন বা আহ, অন্যান্য মানে কি বলবো, পরিবেশের যে যে উম, পরিবেশ থেকে যা আমরা পেয়ে থাকি সেটা অপ্রতুল, ভেবে তো লাভ নেই। তার একটা লিমিটেশন আছে। তো সুতরাং সেইভাবে, এবং তার সঙ্গে যদি আপনার বাইরের থেকে লোক এখানে ঢুকে পড়ে, সেটা নিয়ে অবশ্যই এই নতুন সরকারকে খুব সুচারুভাবে এবং খুব মানে কি বলবো, খুব কঠোরতম ভাবে স্টেপ নেওয়া উচিত, স্টেপ নিতে হবে। তাহলে এই স্টেটটা বা এই দেশের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। সুতরাং আজকে এতটাই বলে শেষ করছি। আর জয় শ্রীরাম। থ্যাংক ইউ।